Good morning, dear student. Welcome to the Way of Solution, number one study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্স জিকে প্র্যাকটিস ক্লাস 43 ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আপকামিং যে পরীক্ষাগুলো তোমাদের আছে সেই পরীক্ষা অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন যদি দেখো এটা আছে, বর্তমানে এই ক্লাস রুটিন কিন্তু ফলো করা হচ্ছে। এখানে আমার ক্লাস তোমরা সকাল 8:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। ওকে, এবং আমাদের প্রত্যেক ক্লাসে তুমি নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন এখানে তোমরা পাবে, প্রত্যেকে একবার দেখে রাখবে। এবং TWS একাডেমি নামে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে কিন্তু তোমরা পেড কোর্স পাবে। প্রত্যেকে সেশনে যারা কানেক্ট হয়ে গেছো, সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। প্রথম একটা সহজ কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানবদেহের কথা যদি বলা হয়, মানব মস্তিষ্কের তোমার যে টোটাল স্নায়ু সিস্টেম রয়েছে, আমাদের নার্ভাস সিস্টেম, সেখানে আমরা জানি যে করোটি স্নায়ু আছে, সুষুম্না স্নায়ু রয়েছে। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা যদি আমরা দেখি, এটা কত হবে? তোমাকে বলতে হবে 62টি, অর্থাৎ 31 জোড়া। এটা মানে কিন্তু মনে রাখতে হবে 31 জোড়া, জোড়ায় জোড়ায় থাকে। তো 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু, আর হচ্ছে করোটি স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু হচ্ছে এটা 12 জোড়া, 12 জোড়া মানে 24টি। সংখ্যায় যদি দেখো 62 মানে 31 জোড়া, আর 12টি মানে 24টি, টোটাল 12 জোড়া মানে 24, এক জোড়া মানে দুটি। এই সেন্সটা কিন্তু মাথায় রাখবে। আর পরীক্ষা অনেক সময় কোশ্চেনে একটু ঘুরিয়ে দিতে পারে, তোমাকে অপশান মিলিয়ে নিতে হবে। যদি জোড়ায় থাকতো তোমাকে 31 জোড়া করতে হতো, আর নর্মাল এরকম যদি থাকে ডাইরেক্ট সংখ্যা, তাহলে তোমাকে 31 জোড়া মানে 62টি, সেটা অ্যান্সার করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোন রাজ্যে অবস্থিত? বলো। তো ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম বন্দর, আমরা সে সিন্ধু সভ্যতায় যাচ্ছি না, নর্মালি কলকাতা পোর্ট। এই কলকাতা পোর্ট, যার বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা পোর্ট। তো তো একটা জিনিস মাথা রাখতে হবে যে এই যে পোর্টগুলো রয়েছে, ভারতবর্ষে যে বন্দরগুলো রয়েছে, সেই বন্দরগুলো শুধুমাত্র যে সমুদ্র কেন্দ্রিক নয়, নদী কেন্দ্রিকও রয়েছে, যেমন কলকাতা পোর্ট। এবং কলকাতা পোর্ট এটা বিখ্যাত চা রপ্তানির জন্য। আমরা যদি দেখি ভারতবর্ষে সব থেকে চা উৎপাদন হয় কোন রাজ্যে বেশি? আসামে। আসাম, তার সঙ্গে কোনো পোর্ট ব্যবস্থা আছে রপ্তানির ক্ষেত্রে? জলমাধ্যম সেই কলকাতায় আসতে হবে। বা তুমি পশ্চিমবঙ্গ চা উৎপাদনের দ্বিতীয় অবস্থানে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি। তো ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে চা উৎপাদন হয়। দার্জিলিংয়ের চা, এটা আমরা জানি স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত, ছোটোবেলা থেকে শুনছি। তো অসম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, এগুলোতে চা উৎপাদন বেশি হয়। তো এবং রপ্তানি তাহলে কলকাতা পোর্ট দিয়েই করা হয়। এবং ভারতের যদি বলা হয় সব থেকে বৃহত্তম বন্দর কি? বৃহত্তম বন্দর এটা কি হবে? মনে রাখবে মুম্বাই পোর্ট। এবং বৃহত্তম ও ব্যস্ততম বললাম, বিজিএস্ট পোর্ট, ব্যস্ততম। আরেকটা কথা এখানে মনে রাখবে যে ট্যাক্স ফ্রি বা শুল্কমুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি পোর্ট। ট্যাক্স ফ্রি পোর্টের মধ্যে মুম্বাইটাও পড়ছে, এবং বৃহত্তম ব্যস্ততম বন্দরের মধ্যেও মুম্বাই পড়ছে। ওকে, এবং গুজরাটের কান্দালা পোর্ট, এটাও বিখ্যাত, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় পোর্ট, ওটাও ট্যাক্স ফ্রি পোর্ট। এবং গভীরতম বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, সব থেকে গভীরতম বন্দর।
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ স্টেশন কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ, অর্থাৎ ফিশারি মানে মৎস্য গবেষণাগার, এটি আছে কোথায়? কলকাতা, ব্যারাকপুর, চেন্নাই, কটক। তো এখানে ব্যারাকপুর হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে। উজ্জয়িনী শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন নদী তীরবর্তী শহর প্রচুর রয়েছে ভারতবর্ষে, তো সেই শহরগুলি কোনটি কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, তোমাকে বলতে হবে উজ্জয়িনী শহর এটি কোন নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহর। গোদাবরী তীরে নাসিক শহর রয়েছে। জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করে? এই জগন্নাথ মন্দির এটি কোথায় অবস্থিত? আমরা বলি পুরীর জগন্নাথ মন্দির, পুরী, এটা পড়ছে উড়িষ্যাতে। এই পুরীর যে জগন্নাথ মন্দির এটি প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন সম্রাট? প্রথম কুমার, গঙ্গরাজ, অনন্তবর্মন, ধর্মপাল, দ্বিতীয় বিক্রমাদিত্য। অপশন বি গঙ্গরাজ, অনন্তবর্মন এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ধোলাভিরা, ধোলাভিরা নিম্নের কোন স্থানে অবস্থিত? ধোলাভিরা একটা তোমার প্রত্নতত্ত্ব কেন্দ্র সিন্ধু সভ্যতার। তো এই ধোলাভিরা এটি যদি আমরা দেখি কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে? হিমাচল প্রদেশ, দিল্লি, তেলেঙ্গানা, গুজরাট। তো এখানে এটি পড়ছে গুজরাটের মধ্যে। গুজরাটের মধ্যে উল্লেখযোগ্যের মধ্যে লোথাল রয়েছে, ধোলাভিরা রয়েছে উল্লেখযোগ্য, আরো বেশ কিছু রয়েছে। আচ্ছা, এবার বলো যে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান তার নাম কি? প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, অলরেডি এসেছে এটা বহু পরীক্ষায় বহুবার। এবং এখানে সঠিক উত্তর আমরা কি বলবো? খান আব্দুল গফফর খান। তাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী, অর্থাৎ সীমান্ত গান্ধী বলা হয়। কি বলা হয়? সীমান্ত গান্ধী। আচ্ছা, তোমরা এটা জানবে যে তিনি একটা বাহিনী গঠন করেন, সেটা হচ্ছে লাল কুর্তা বাহিনী। লাল কুর্তা বাহিনী গঠন করেন। তো অ্যাকচুয়ালি বাহিনীটার নাম কিন্তু লাল কুর্তা বাহিনী নয়, তিনি একটা দল প্রতিষ্ঠা করেন। তার মতামত অনুযায়ী তিনি একটা দল প্রতিষ্ঠা করেন, সেটা বলা হচ্ছে খোদাই খিদমতগার। খোদা ই খিদমতগার, খিদমতগার, এই যে দল প্রতিষ্ঠা করেন একটা, ঠিক আছে? তো এই দলের যারা সদস্য ছিল তারা লাল রঙের কুর্তা পরিধান করত, লাল রঙের কুর্তা পরিধান করত, ওই জন্য তাদেরকে লাল কুর্তা বাহিনী বলা হতো। ঠিক আছে, লাল কুর্তা বাহিনী বলা হতো, এই পরিধান করতো। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই খোদাই খিদমতগার দলটি তিনি প্রতিষ্ঠা করেছিল কবে? কবে এই খোদাই খিদমতগার দলটি প্রতিষ্ঠা হয়? দেখো, প্রশ্ন সহজ একটা কোশ্চেন ছিল, সেই জায়গা থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যে ধরনের কোশ্চেন হতে পারে সব রকম একটু আলোচনা করে দিচ্ছি। এই যে খোদাই খিদমতগার তিনি যে দলটার কথা আমরা বলছি, এটা প্রতিষ্ঠা করেছিল 1930 সালে। 1930 সালে আমরা যদি দেখি ভারতে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলতে থাকে, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। তো এই আইন অমান্য আন্দোলনের সময় মনে রাখবে, আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বলা হয় ইংরেজিতে। আইন ভাঙছে শুধু ভারতীয়রা, তাই তো? ইংরেজদের তৈরি করা আইন সেটাকে ভেঙে ফেলছিল আইন অমান্য আন্দোলনের মাধ্যমে।
প্রথম ভঙ্গ করা হয় লবণ আইন। এই আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালের, আমরা জানি 6ই এপ্রিল। এই আইন অমান্য আন্দোলনে কিন্তু খুদাই খিদমতগার বাহিনী উত্তর পশ্চিম সীমান্তে তারা এই আইন অমান্য আন্দোলন কিন্তু করছিল। অর্থাৎ এই আইন অমান্য আন্দোলন করছিল কে? খান আব্দুল গফর খানের নেতৃত্বে তার বাহিনী, খুদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী, তারা এই আন্দোলনে যোগদান করে। তো ভারতবর্ষের আমরা জানি যে আইন অমান্য আন্দোলন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তাই তো? ছড়িয়ে পড়ে। তো সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিত্বরা নেতৃত্ব দিয়েছিলেন। তেমন উত্তর পশ্চিম, যেটা তিনি বিদেশি কেন বলা হচ্ছে, তাহলে তার যে যদি দেখা হয় তার যে জন্মস্থানটা কোথায় পড়ছে, সেটা বর্তমান আফগানিস্তানের দিকে পড়ছে আর কি। ওই জন্য দেখা যায় যে পরবর্তীকালে এই খান আব্দুল গফফার খান কি বলা হচ্ছে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। খান আব্দুল গফফার খানকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন আমরা জানি যে ভারতবর্ষের অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। এবং পরবর্তীতে একজন পাচ্ছেন বিদেশি, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, তিনি সেকেন্ড, দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন প্রাপক। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু বেশ অনেক কোশ্চেনের মধ্যে গেলাম, অনেক কথা বলেছি, মনে রাখতে হবে। বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? দেখো এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম একই টাইপের কোশ্চেন হয়। বাতাসের গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার অপশন বি কারেক্ট আছে। ব্যারোমিটারে তাহলে কি মাপা হচ্ছে? ব্যারোমিটারে দেখো বাতাসের চাপ বা বায়ুর চাপ, বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। টোটাল বায়ুমণ্ডলের কথা বলবো এখানে, বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত, তুমি বললে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। তুমি এটা জানো, স্তম্ভের চাপ তুমি এটা ধরো জানো, কিন্তু অপশনে যদি এরকম থাকে, অপশন এতে দিল যে 1.013 বার, বিতে দিল 10.13 বার, বা তোমাকে দিল যে সিতে 1.013 মিলিবার, তখন উত্তর কি হবে? অপশন ডিতে দিল নান অফ দিস। তোমার অ্যান্সার কি হবে? তখন বলে দিল যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত, তোমাকে অপশনে 76 সেমি তুমি খুঁজেই পেলে না, তখন অ্যান্সার কি হবে? তাহলে এটার এই বার বা মিলিবারে কত হচ্ছে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে 1.013 বার। অর্থাৎ চাপের ব্যাপার, সবকিছু চাপের একক বিভিন্ন রয়েছে, আমরা যখন যেটা প্রয়োজন তখন সেই রকম একক ব্যবহার করি। তো এটা মানে হচ্ছে তোমার কি বলছি, এই 76 সেমি পারদ স্তম্ভের চাপ মানে হচ্ছে 1.013 বার, বা এটা মানে 1013 মিলিবার। ওকে, এটা মনে রাখবে, চাপের একক বার আছে, মিলিবার রয়েছে। তাহলে বায়ুমণ্ডলের চাপ আমরা পরিমাপ করছি বার বা মিলিবার এককেও। ওকে, এবার আরো যে কোশ্চেনগুলো এখানে আছে দেখো, হাইগ্রোমিটারের সাহায্যে আমরা বাতাসের কি পরিমাপ করি? বাতাসের আর্দ্রতা। কি পরিমাপ করছি? আর্দ্রতা বা জলীয় বাষ্প বাতাসে কি পরিমাণ আছে,
বাতাসে জলীয় বাষ্প কতটুকু আছে সেটা আমরা পরিমাপ করছি হাইগ্রোমিটারের সাহায্যে, হাইগ্রোমিটার। আর ম্যানোমিটার তাহলে কি মাপা হয় স্যার? ম্যানোমিটারের মাপা হচ্ছে যে বায়ুর চাপ, আর এটা বললাম বায়ুমণ্ডলের চাপ। ডিফারেন্সটা কোথায় এটা মাথায় রাখবে, যে কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রয়েছে, তো এই ক্ষেত্রে আবদ্ধ গ্যাসের চাপের ক্ষেত্রে আমরা পরিমাপ করছি ম্যানোমিটারের সাহায্যে। কোনো আবদ্ধ গ্যাসের চাপ মানে আবদ্ধ পাত্রে কোনো গ্যাস রয়েছে, সেই চাপটা আমরা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। আর একটা কথা রয়েছে এই জায়গায়, সেটা হচ্ছে হাইড্রোমিটার। তাহলে কোশ্চেনটা এরকমও হতে পারে যে হাইড্রোমিটার কি, কথাগুলো সব একই টাইপের। হাইড্রোমিটার এটা হচ্ছে তরলের ঘনত্ব মাপা হয়, এটা কিন্তু তরলের ঘনত্ব বা এটা জলের ঘনত্ব বলা যেতে পারে, বা তরলের ঘনত্ব মাপক যন্ত্র। হাইগ্রোটা হচ্ছে আর্দ্রতা। ব্যাস, অনেক কথা এখানে বলা হলো। প্রথম বাঙালি মহিলা যিনি ভারতরত্ন পায়, প্রথম বাঙালি মহিলা যিনি ভারতরত্ন প্রাপক। দেখো কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, কোশ্চেন কিন্তু ডিরেক্ট আসেনি যে প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক, প্রথম বাঙালি মহিলা এসছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। যদি প্রথম মহিলা হতো তাহলে হয়ে যেত ইন্দিরা গান্ধী, কিন্তু ইন্দিরা গান্ধী তো বাঙালি নয়, মনে রাখতে হবে মাদার ট্রেজা। মাদার ট্রেজা হচ্ছে প্রথম বাঙালি মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেল চলাচল শুরু হয়? তো এই রেল চলাচল নিয়ে বেশ কিছু কোশ্চেন মানে পরীক্ষা আমাদের হয়। বৈদ্যুতিক রেল কবে চালু হয়, পশ্চিমবঙ্গে কোথায়, ভারতে কোথায়? তাহলে এখানে আমাদের কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিসিএস এর। সঠিক উত্তর হবে হাওড়া থেকে হুগলি। আচ্ছা কত সালে, সালটা কত? সালটা হচ্ছে 1854 সালে। এটা ইম্পর্টেন্ট। প্রথম রেল চলাচল শুরু হয় ভারতে, প্রথম ভারতে হচ্ছে কবে? ঠিক তার আগের বছর 1853 সালে। এটা আমরা প্রত্যেকে জানি যে বোম্বে টু থানে, বোম্বে টু থানে, মহারাষ্ট্রের বোম্বে টু থানে ডিস্ট্রিক্টের মধ্যে এই রেল পরিষেবাটা প্রথম 1853 চালু হয়, পরের বছর হাওড়া টু হুগলি। এবং তোমাকে যদি বলা হয় বৈদ্যুতিক রেল কবে চালু হয়, বৈদ্যুতিক রেল, বৈদ্যুতিক রেল কবে চালু হয়, এটা বলতে হবে কত? 1925 সালে, 1925 এসে। মানে তুমি যদি দেখো 50 আর 25, 75, প্রায় 72 বছর পরে বৈদ্যুতিক পদ্ধতিতে। আগে রেল ইঞ্জিন কয়লা ইঞ্জিন ছিল, এখন বৈদ্যুতিক ইঞ্জিনই বেশি। তাহলে 1925 সালে এই যে রেল চলাচলটা শুরু হয়েছিল, এটা সেই বোম্বে ভিটি বলা হয়, বোম্বে ভিটি টু কুরলা। ভারতে মেট্রো রেল চালু হয় আবার কিন্তু স্বাধীনতার পর 1984 এসে। পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? বলো কি হবে সঠিক উত্তর এখানে? পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি আছে? পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটি। ভারতে কটা আছে? ভারতে আছে কটা? ভারতে আছে 18টি। এর মধ্যে 12টি রয়েছে ইউনেস্কো স্বীকৃত। ইউনেস্কো স্বীকৃত হচ্ছে 12টি, তার মধ্যে আমাদের একটি রয়েছে
এই একটি মানে কি, এটা হচ্ছে সুন্দরবন। এটা কি, এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র। সুন্দরবন এটা ইউনেস্কো কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হচ্ছে 1989 সালে এসে, 1989 গিয়ে। বক্সা জাতীয় উদ্যান নিম্নে কোন জেলায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান এটি আলিপুরদুয়ারে অবস্থিত। তো আমরা জানি যে জলপাইগুড়ি জেলা কিন্তু ভেঙে গেছে 2014 সালে, আলিপুরদুয়ার নামে একটা সেকশন চলে এসেছে। তো এই সেকশন হওয়ার কারণে বক্সা জাতীয় উদ্যানটা পড়ে গেছে আলিপুরদুয়ারে। আরেকটা পড়েছে জলদাপাড়া, সেটাও পড়ছে জলপাইগুড়ি না, জলদাপাড়া জলপাইগুড়ি এরকম আগে মনে রাখতো, এখন সেটাও আলিপুরদুয়ারে পড়ছে। একমাত্র গরুমারা ন্যাশনাল পার্ক সেটা জলপাইগুড়িতে রয়েছে। দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। ওকে, তো বক্সা জাতীয় উদ্যান এটি আলিপুরদুয়ার জেলায় পড়ছে। এটি গঠিত হচ্ছে 1983 সালে এবং এটা ন্যাশনাল পার্কের মর্যাদা পায় 1992 সালে। এসে স্কোয়ার ফিট 759 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই বক্সা জাতীয় উদ্যান আছে। এই বক্সা ন্যাশনাল পার্ক এটা কিন্তু টাইগার রিজার্ভ আছে, বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সেন্সাস বলতে হবে। 77.08 সাক্ষরতা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার পার্সেন্টেজ। যদি আমাদের ভারতের কথা বলি, ইন্ডিয়ার পার্সেন্টেজ সাক্ষরতা সেটা হচ্ছে 74.04%। এটাও 11 সেন্সাস। ওয়ার্ল্ড ওশান ডে অর্থাৎ সমুদ্র দিবস কবে পালিত হয়? সমুদ্র দিবস কবে পালিত হয়? মনে রাখবে 8ই জুন, জুন মাসের 8 তারিখে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আছে। বলো, ভার্মিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে। এটা হচ্ছে কেঁচো প্রতিপালন, রেশমটা হচ্ছে সেরিকালচার, মৌমাছিটা হচ্ছে এপিকালচার। ওকে, ফুল চাষটা ফ্লোরিকালচার। আচ্ছা বলো, ছত্রাক সংক্রমণে নিম্নের কোন রোগটি ছড়ায়? ছত্রাক সংক্রমণে ফাঙ্গাস ইনফেকশন। এখানে কোন রোগ হতে পারে? পোলিও, ম্যালেরিয়া, ডার্মাটাইটিস নাকি কলেরা? এখানে মনে রাখতে হবে ডার্মাটাইটিস, অর্থাৎ সেই দাঁত হাজা চুলকানি জাতীয় ত্বক সম্পর্কিত, যেটা ছত্রাক সংক্রমণে হয়। পোলিও এটা ভাইরাস ঘটিত রোগ, ম্যালেরিয়া আদ্য প্রাণী, কলেরাটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জল হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এর নাম কি? সকলে যারা কানেক্ট আছো বলো, সেশনটা ভালো লাগছে কিনা? ইয়েস অর নো? ভালো লাগছে তো? ওকে, তো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপেরিয়র হ্রদ। এটাই হচ্ছে মিষ্টি জলের হ্রদ। ওভারঅল যদি আমরা বড় দেখি তাহলে কিন্তু এটা বৃহত্তম। যদি বৃহত্তম হ্রদ বলে সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা লবণাক্ত। হ্রদের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলি যে মিষ্টি জল, লবণাক্ত জল। বৈকাল হ্রদ, রাশিয়ার বৈকাল হ্রদ, এটা গভীরতম হ্রদ। নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার আমরা জানি যে নোবেল পুরস্কার এটি 6টা বিষয়ের উপরে দেওয়া হয় বর্তমানে। তো এই নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আর নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। এটা একটু ব্যতিক্রম রয়েছে।
ওকে, তো ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি, মনে রাখতে হবে। নোবেল পুরস্কারে বাঙালিরা কিন্তু এগিয়ে আছে। তুমি যদি দেখো অমর্ত্য সেন, বা তুমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অনেকজন আছে। কলকাতার সঙ্গে লিঙ্ক তো অনেকের ছিল, তাই না? তো এটা মাথায় রাখতে হবে। টোকিও শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? টোকিও এটা জাপানের রাজধানী। টোকিওতে অলিম্পিক হয়েছিল 2020 সালে, 2021। তো এই টোকিও হচ্ছে সুমিদা নামক নদীর তীরে অবস্থিত। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের ডাব্লিউবিপি 2024-এর একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে। এখানে তোমরা পাবে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, এবং 15ই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হয়েছে। এটা ডাব্লিউবিপি টার্গেট করো, তোমাদের প্রিলিমস এবং মেন্স দুটো পার্ট একই সঙ্গে এই কোর্সে কভার হবে। ওকে, প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস তুমি পাবে, জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংরাজি, যেগুলো লাগবে সব অ্যাভেলেবেল আছে। ওকে, এবং আমাদের আর একটা ব্যাচ যেটা শুরু হচ্ছে এসআই মেন্সের উপরে টার্গেট করে, ডেসক্রিপটিভ ব্যাচ। মেন্স পরীক্ষার্থীদের জন্য আমাদের এসআই প্রিলিমসের ব্যাচ ছিল, মেন্সের ব্যাচও তোমরা পাচ্ছ, যেখানে তোমরা কি পাবে, প্রত্যেকটা বিষয় থেকে সিলেবাস ভিত্তিক ক্লাস, পাশাপাশি যেমন বাংলা ইংরেজি থাকে সবগুলো তোমরা পাচ্ছ। প্রয়াস এই ব্যাচটা ক্লার্কশিপের পার্ট 2, অনলি ফর ক্লার্কশিপ পার্ট 2 জন্য এটা থাকছে বেঙ্গলি এবং ইংরাজির উপরে। ওকে, এনএম-জিএনএম এর ব্যাচ তোমরা পাচ্ছ আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে। যারা এনএম-জিএনএম পরীক্ষা দিতে ইচ্ছুক, অনেকে বলেছিলে, বহুদিন ধরে রিকোয়েস্ট করছিলে, তো সেই ব্যাচ অলরেডি শুরু হয়েছে, এটা ক্লাস চলছে অলরেডি। এবং এনএম-জিএনএম এর এক্সাম তোমরা জানো যে জুলাই মাসে হবে। আচ্ছা, এই সমস্ত ক্লাস তোমরা কোথায় পাচ্ছ? আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে গিয়ে পাবে ক্লাসগুলো, ওখানে করানো হবে। হেল্পলাইন নাম্বার আছে, প্রয়োজনে ফোন করতে পারবে। আচ্ছা চলো, পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে পালিত হয় কবে? কত তারিখে বিশ্ব শিক্ষক দিবস? ন্যাশনাল টিচার্স ডে বললে 5ই সেপ্টেম্বর হতো, এখানে 5ই অক্টোবর হবে। এটা হচ্ছে ন্যাশনাল। জাতীয় শিক্ষক দিবস বললে আমরা জানি 5ই সেপ্টেম্বর, কিন্তু এটা ওয়ার্ল্ড টিচার্স ডে এক মাস পরে একই দিনে, 5ই অক্টোবর। এখানে 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে রয়েছে, এবং 10 ডিসেম্বর এটা খুব ইম্পর্টেন্ট, এটা রয়েছে হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস। আচ্ছা, সাদা কয়লা নামে তুলনা করা হয় নিম্নের কোনটির সাথে? হোয়াইট কোল, সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। কাকে বলা হবে? জলবিদ্যুৎকে বলা হবে। আচ্ছা, বিরজু মহারাজ সম্পর্কে তোমরা জানো, সম্প্রতি মানে 1 বছরের 1.5 বছর আমরা বলতে পারি, এখানে কত্থক হবে। বলো, মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। আমাদের উত্তর পূর্ব ভারতে যে সমস্ত স্টেটগুলো রয়েছে এইগুলোর রাজধানীটা খুব ইম্পর্টেন্ট আছে, যেমন অসম, দিসপুর, নাগাল্যান্ড, কোহিমা, অরুণাচল প্রদেশ, ইটানগর, ত্রিপুরা, আগরতলা। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর কি কি রয়েছে? ত্রিপুরা, নাগাল্যান্ড, তারপর অরুণাচল প্রদেশ, মণিপুর, ইম্ফল। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। চলো, পরবর্তী কোশ্চেন হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক ছিল গতকালের, কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকা হচ্ছে সঞ্জীবনী পত্রিকা, সন্ধ্যা হচ্ছে ব্রহ্মানন্দ উপাধ্যায়, যুগান্তর বরেন্দ্র কুমার ঘোষ, অমৃতবাজার শিশির কুমার ঘোষ। আচ্ছা, এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসের। 24 সালে এবছর টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এটা হোস্ট করবে কোন দেশ? এটা হোমওয়ার্ক থাকলো, এবং তোমাদের আজকের স্কোর কত হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। আমাদের ক্লাসগুলো পাচ্ছ ইউটিউব ফ্রি ক্লাস, দুটো চ্যানেল আছে, দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি। নতুন যারা আছো, ক্লাস করছো, সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের অ্যাপ টিডব্লিউএস একাডেমি নামে অ্যাপ আছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে ডাউনলোড করো, দেখো। ওকে,
সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। ওকে, টাটা।